চলো শুরু করা যাক। তো আমরা আজকে পড়ব প্রতিধ্বনি। ইংরেজিতে এটাকে কি বলে? ইকো। জিনিসটা কি? ইকো তোমরা দেখেছো যে কোনো একটা হল ঘরে বা দুটো একটা পাহাড়ি এলাকায় যখন তোমরা গিয়ে কথা বলো, তো তখন কি হয়, ধরো এখানে একটা পাহাড় আছে, সামনে পাহাড় আছে, আর এখানে দাঁড়িয়ে যদি কথা বলি, তাহলে দেখা যাবে যে হচ্ছে আমরা যখন কথা বলছি তারপরে ওই একই কথা আবার রিপিট হয়ে আমরা শুনতে পাচ্ছি। তো সেই যে জিনিসটাকে বলা হয় ইকো। মানে কোনো উৎস থেকে শব্দ যখন উৎপন্ন হয়ে কোনো একটা জায়গা বা কোনো প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে আবার সেই মূল শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথকভাবে শ্রোতার কানে এসে বা শোনা যায়, আলাদাভাবে শোনা যায়, সেটাকে বলা হয় হচ্ছে ওই শব্দের প্রতিধ্বনি, এই মূল শব্দের প্রতিধ্বনি। যখন ধরো আমি একটা কথা বললাম, বলে কথা বললাম, কিছুক্ষণ পরে আবার সেই শব্দটা, ওই একই শব্দ আমরা যখন শুনতে পাই, সেটাকে বলা হয় প্রতিধ্বনি। তো জিনিসটা কি, এই প্রতিধ্বনি শুনতে গেলে কিছু কিছু কন্ডিশান আছে। সেই কন্ডিশানগুলো কি কি? ধরো কোনো একটা শব্দ যখন আমরা শুনি, সেই শব্দটা আমাদের কানে 1-10 সেকেন্ড হচ্ছে স্থিতি হয়। ওই 1-10 সেকেন্ডের মধ্যে যদি কোনো শব্দ আমাদের কানে এসে পৌঁছায়, সেই শব্দ আমরা শুনতে পাই না। তাহলে এই শব্দ শোনার জন্য কত সেকেন্ড পরে আরেকটা শব্দ আসতে হবে? 1-10 সেকেন্ড পরে আসতে হবে। 1-10 সেকেন্ড মানে হচ্ছে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ড পরে হচ্ছে কোনো শব্দ আমাদের কানে এলে তারপরে আমরা শুনতে পাবো। তাহলে কোনো একটা শব্দ আমাদের কানে এলো, তারপরে 0.1 সেকেন্ড পরে যদি কোনো শব্দ আমাদের কানে আসে, সেই শব্দটা আমরা শুনতে পাবো। যদি 0.1 মানে তার মধ্যে যদি কোনো শব্দ চলে আসে, দুটো শব্দ যদি একসাথে চলে আসে, সেই শব্দ আমরা শুনতে পাই না। তো শব্দ শোনার জন্য হচ্ছে মূল কন্ডিশনটা হচ্ছে এটা, যে 0.1 সেকেন্ড, দুটো শব্দের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে 0.1 সেকেন্ড হতে হবে, তাহলে সেই শব্দ আমরা শুনতে পাবো। তো ধরো কোন একটা বস্তু এই জায়গায় আছে, আর এখানে ধরো একটা রিফ্লেক্টর বা প্রতিফলক, এখানে একটা প্রতিফলক আছে। তাহলে এ যখন কোনো একটা উৎস, এটা ধরো উৎস, এখান থেকে শব্দ করছে, তাহলে এ যখন শব্দ করছে, শব্দ করার পর শব্দটা এখানে গিয়ে আঘাত করে সেই শব্দটা আবার এর কানে এসে পৌঁছাচ্ছে। মিনিমাম কত দূরে এই রিফ্লেক্টরটা বা প্রতিফলকটা থাকলে তাহলে এর ইকো বা এর প্রতিধ্বনি শুনতে পাবে, সেটা আমি এখান থেকে ক্যালকুলেট করব। তো কি করব? বায়ুতে শব্দের বেগ কত? 340 মিটার পার সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি 340 মিটার পার সেকেন্ড। আর যে কোনো তরলে, ধরো জলে, শব্দের বেগ 1440 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে যদি আমরা দেখি যে লিকুইডে, যদি তরল বা লিকুইড দেখি, তাহলে হচ্ছে শব্দের বেগ কত? 1440 মিটার পার সেকেন্ড, অ্যারাউন্ড 1440 মিটার পার সেকেন্ড। তাহলে যদি দেখি যে মিনিমাম কত দূরে যদি এই প্রতিফলকটা থাকলে তাহলে আমরা ইকো শুনতে পাবো। দেখো আমার কাছাকাছি বোর্ডটা আছে, যে আমি কথা বলছি, তাহলে এই বোর্ড থেকে যে একটা শব্দ তো প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, সেই শব্দ কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কারণ এই যখন আমরা কথা বলছি, তার মধ্যে ওই 1-10 সেকেন্ডের মধ্যে প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, সেই জন্য করে আমরা শুনতে পাচ্ছি না। কিন্তু 1-10 সেকেন্ডের পরে হলে সেই শব্দ আমরা শুনতে পেতাম। তাহলে এই প্রতিফলিত যে তরঙ্গটা, সেটা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে 1-10 সেকেন্ডের আগে, সেই জন্য করে আমরা শুনতে পাচ্ছি না। কত দূরে এই প্রতিফলকটা থাকলে তাহলে তার ইকো বা তার প্রতিধ্বনি আমরা শুনতে পাবো, সেটা আমরা ক্যালকুলেট করব। তো দেখো শব্দের বেগ কত? 340 মিটার পার সেকেন্ড। তাহলে শব্দটা যখন এখান থেকে উৎপন্ন হচ্ছে, এটা কি উৎস? এখান থেকে উৎপন্ন হয়ে এখানে যাচ্ছে, গিয়ে আবার এখানে চলে আসছে। এবারে এই ডিস্টেন্স অতিক্রম করার জন্য কত সময় লাগবে? সময়টার টাইমটা বলে দেওয়া আছে, 1-10 সেকেন্ড।
কত সময় 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। এই সময় পরে ওই যে দ্বিতীয় যে শব্দটা আছে সেই মানে এই শব্দটা এখান থেকে ট্রাভেল করতে 1/10 সেকেন্ড মিনিমাম সময় লাগতে হবে। এই 1/10 সেকেন্ড পরে কোনো শব্দ এলে তারপরে আমরা শুনতে পাবো, না হলে আমরা সেই শব্দ শুনতে পাবো না। তাহলে এখান থেকে এখানে যেতে ধরে নিচ্ছি আমি এক্স দূরত্ব অতিক্রম করছে, এটা এখান থেকে এখানে এক্স দূরত্ব, তাহলে এখান থেকে আবার ফিরে আসতে ওই এক্স দূরত্বই আসবে। তাহলে কত 1/10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? এই 2x দূরত্ব অতিক্রম করছে। দেখো ভালো করে দেখো যে এখান থেকে এখানে যেতে x দূরত্ব, আবার ফিরে আসতে কত দূরত্ব? x দূরত্ব। তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? 2x দূরত্ব। আমাকে বলছে এখান থেকে এর দূরত্ব মাপতে বলছে, যে এখান থেকে দূরত্ব কত। তাহলে এখান থেকে দূরত্ব ধরে নিলাম x, তাহলে এখানে লেগে আবার ফিরে আসার জন্য যে সময় লাগছে সেটা কত? 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। 1/10 সেকেন্ড, তাহলে এই সময়টা লাগছে। তাহলে 1/10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে হবে? এই 2x দূরত্ব, এই x আর এই x, মানে এখান থেকে আবার যেতে x, আবার ফিরে আসতে x, মানে 2x দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে দূরত্ব জানা আছে, এই দূরত্বটা হচ্ছে 2x। আর হচ্ছে আমরা বেগ সমান সমান আমরা কি জানি? বেগ এটা সমান সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে আমার বেগ এই ভি ইজিক্যালস টু, বেগটাকে আমরা ভি বলছি, ভি ইকুয়ালস টু দূরত্ব কত? দূরত্বটা হচ্ছে 2x, আর সময় কত লেগেছে? টি সময় লেগেছে। তাহলে এইটাকে বলা হয়, এখানে হচ্ছে তুমি যে কোনো, এটা একটা ইকুয়েশন, এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো শব্দের বেগ কত দূরত্বে রাখলে আমরা বলে দিতে পারবো। দেখো বায়ুতে, আমি এটা দিয়ে চেক করছি, দেখো বায়ুতে শব্দের বেগ ধরে নিলাম হচ্ছে ধরে নিলাম না 340 মিটার/সেকেন্ড। তাহলে শব্দের বেগের জায়গায় হচ্ছে, এই বেগের জায়গায় 340 বসিয়ে দাও। তাহলে 340 ইজিক্যালস টু 2 ইন্টু এই এক্স এর মানটা বের করতে বলেছে, আর কত দূরত্বে রাখতে হবে? মিনিমাম হচ্ছে 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড রাখতে হবে, এটা মিটার/সেকেন্ড। তাহলে এটাও মিটার/সেকেন্ডে আছে, তাহলে কেটে যাবে, এক্স এর মানটা বের করবো। দেখো এক্স সমান সমান কি লিখতে পারি? এক্স সমান সমান কত হবে? 340 ইন্টু 1/x, এই 1 হচ্ছে 10, আর এই দুইটার সাথে গুণ আছে, এবারে এটা ভাগ হয়ে যাবে, এবারে বাই 2। তাহলে কত হলো? এই শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটলে কত? 17। তাহলে কত হবে? এক্স এর মান 17 এত মিটার। তাহলে 17 মিটার, ন্যূনতম হচ্ছে 17 মিটার। বায়ুতে এর বেগ 340 হলে, 340 মিটার/সেকেন্ড হলে, তাহলে ন্যূনতম 17 মিটার রিফ্লেক্টর বা প্রতিফলকের দূরত্ব 17 মিটার হতে হবে। 17 মিটার দূরে রাখলে তাহলে সেই শব্দ আমরা শুনতে পাবো, তার প্রতিধ্বনি, মূল শব্দের প্রতিধ্বনি। প্রতিধ্বনি আমরা কাকে বলবো? কোনো উৎস থেকে যখন শব্দ উৎপন্ন হয়ে কোনো এক প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে এই মূল শব্দের পুরোপুরি পৃথকভাবে এই শ্রোতার কানে এসে পৌঁছায়, সেটাকে আমরা বলবো ওই মূল শব্দের প্রতিধ্বনি। ওকে, এবার দেখবো তরলে হচ্ছে, লিকুইডে হচ্ছে কত দূরত্ব থাকতে হবে। দেখো তাহলে লিকুইডের জায়গায় বসাও, এখানে বসিয়ে দাও, একই সূত্রে বসিয়ে দাও। কত থাকতে হবে? ভি এর মান কত বলে দিয়েছে? 1440 দিচ্ছে না কেন? (1440) 2x, আর এটা কত? টি এর মান কত? 1/10। তাহলে এই দুটো থেকে কি লিখতে পারি? x ইকুয়ালস টু 1/10 নিচে 2 ইন্টু 1440। তাহলে এই শূন্য কেটে গেল, 2 একে 2 কাটলে কত হবে? 72। তাহলে কত দূরত্ব? 72 মিটার দূরে থাকলে, লিকুইডের মধ্যে 72 মিটার যদি দূরে থাকে, তাহলে সেই শব্দের প্রতিধ্বনি আমরা শুনতে পাবো, নাহলে শুনতে পাবো না। এই লিকুইডের মধ্যে 72 মিটার দূরে বা তার বেশি হলে আমরা শুনতে পাবো, কিন্তু তার মধ্যে থাকলে সেই শব্দ, ধাক্কা লেগে যে শব্দ আছে সেই শব্দ আমরা শুনতে পাই না। এবারে এই প্রতিধ্বনির উপর বেস করে যে শব্দের গভীরতা, এই সব কোনো হচ্ছে জাহাজ, ধরো যে জাহাজগুলো হচ্ছে আমাদের যুদ্ধ জাহাজ, নৌবাহিনীতে ব্যবহার করা হয়, সেই যুদ্ধ জাহাজ হচ্ছে কত দূরে আছে সেই দূরত্ব হচ্ছে মাপা। এখানে যুদ্ধ জাহাজ আছে, এখানে ধরো হচ্ছে আমাদের গভীরতা, মানে নিচে যে জলের তলদেশ, তো এখানে এটা পুরোটা জল। এই লিকুইডের মধ্যে এই শব্দের বেগ কত? 1440 মিটার/সেকেন্ড।
অ্যারাউন্ড, তো হচ্ছে এখান থেকে যদি শব্দ করি তো এই শব্দ এখানে গিয়ে আবার রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে এখানে আসে। তো ফলে এই শব্দ হচ্ছে কত এর বেগ জানা আছে আর এইটা দূরত্ব জানা আছে, তাহলে আমি বলে দিতে পারবো কত দূরত্বে এটা অবস্থিত, সেটা আমরা বলে দিতে পারবো। এই প্রতিধ্বনির উপর বেস করে এর গভীরতা মাপা হয়, সমুদ্রে কত গভীরে আছে সেই তার গভীরতা মাপা হয় কার উপর বেস করে, এই প্রতিধ্বনির উপর বেস করে, সেটা আমরা এখানে দেখব। তো তার আগে আর একটা জিনিস হচ্ছে জেনে নেব যে দুটো পাহাড়ের মাঝখানে যদি হচ্ছে দেখো এখানে একটা পাহাড় আছে আর এখানে থেকে শব্দ করলাম কোনো হচ্ছে উৎস, তো শব্দ করার সময় এখানে পাহাড়ে গিয়ে কী করবে, ধাক্কা লাগবে, ধাক্কা লেগে সেই শব্দ আবার এখানে ফিরে আসবে। তো এর মধ্যে ন্যূনতম দূরত্ব কত, 17 মিটার, এটা তো বায়ু, তাই বায়ুর মধ্যে কত হবে 17 মিটার, কিন্তু এই শব্দের বেগ কত 340 মিটার পার সেকেন্ড। ওকে, তাদের বেগ, আর এদের মধ্যে দূরত্ব বলে দেওয়া আছে, ধরে নিলাম আমি 34 মিটার। ওকে, তাহলে এই শব্দের বেগ বলে দেওয়া আছে, দূরত্ব বলে দেওয়া আছে, কত সময় লেগেছে এটা অতিক্রম করতে সেটা আমার বের করতে হবে। এটা একটা হচ্ছে এক্সাম্পল, ধরো নিউমেরিক্যাল, তো হচ্ছে কত দূরত্ব লাগে, তাহলে টাইম ইকুয়ালস, তাহলে আমরা কি জানি বেগ ভি ইকুয়ালস টু দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমাকে টাইম বের করতে বলেছে, তাহলে টাইম সমান ডিস্টেন্স বাই কি ভেলোসিটি, তাহলে হচ্ছে কত ডিস্টেন্স কত 34 মিটার, এত মিটার, আর বেগ কত বলে দিয়ে 340 মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে 34 দিয়ে এখানে 10, তাহলে 1/10 সেকেন্ড, এটা হচ্ছে টাইম। তাহলে দেখো শব্দের বেগ যদি এখান থেকে এর ডিস্টেন্স, এখান থেকে শুধু এর আসতে কত সময় লেগেছে, একবার শুধু এখানে যেতে হচ্ছে সময় লেগেছে 1/10 সেকেন্ড, তাহলে এখান থেকে গিয়ে আবার এখানে আসতে সময় কত লাগবে, 10 ইন্টু হচ্ছে 2, মানে কত লাগবে 1/5 সেকেন্ড, তাহলে এখান থেকে গিয়ে আবার এখানে আসতে কত সময় লাগবে 1/5 সেকেন্ড, এটা আনসার। কি করে হলো, একবার এখান থেকে এখানে যেতে সময় লেগেছে 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড। ওকে, তাহলে আবার এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে এর সাথে 2 গুণ করবো, গুণ করলে কত হবে 1/5 সেকেন্ড, এত সময় লেগেছে। এখান থেকে ফিরে আসতে কত সময় লাগবে 1/5 সেকেন্ড, এটা হচ্ছে এটা নিউমেরিক্যাল। আমরা দেখেছি যে কোনো দুটো পাহাড়ের মাঝখানে যদি হচ্ছে আওয়াজ করা যায়, দুটো পাহাড়ের মাঝখানে যদি হচ্ছে আওয়াজ করলে তাহলে সেই শব্দ বারবার করে শোনা যায়। কেন একটা শব্দ বারবার করে শোনা যায়, কেন, তার কারণটা হচ্ছে এখানে যখন দুটো শব্দ যখন আমরা করব, এখান থেকে যখন শব্দ করব, তাহলে সেই শব্দটা গিয়ে এই পাহাড়ে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে সেই শব্দটা প্রতিফলিত হয়ে আমাদের কানে এসে পৌঁছাবে, আবার সেই প্রতিফলিত শব্দ গিয়ে এখানে ধাক্কা লেগে ফের আমাদের কানে এসে পৌঁছাবে, ফের আবার এখান থেকে শব্দ করলে এই পাহাড়ে ধাক্কা লেগে আবার কানে এসে পৌঁছাবে। তাহলে এইরকম ভাবে আমাদের একবার শব্দ করলে বারবার তার প্রতিধ্বনি শোনা যায়। তাহলে কেন বারবার শোনা যায়, কারণ এখানে থেকে যদি আমরা শব্দ করি তাহলে একটা শব্দ এইদিকে যাচ্ছে, একটা শব্দ এইদিকে যাচ্ছে, এই শব্দটা এই পাহাড়ে ধাক্কা লেগে আমাদের কানে আসছে কত সেকেন্ডে, ধরো 10 সেকেন্ডে বা কিছুক্ষণ পর 15 সেকেন্ডে আমাদের কানে আসছে, এখান থেকে কত হচ্ছে 10 সেকেন্ড পরে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। তাহলে আবার দেখা গেল এর প্রতিধ্বনিটা আবার এখানে গিয়ে ধাক্কা লেগে আবার 2 সেকেন্ড পরে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। এইভাবে বোঝা যায় যে একবার শব্দ করলে দুটো পাহাড়ের মাঝখানে বা 3টে পাহাড়ের মাঝখানে যদি শব্দ করি, সেই শব্দ হচ্ছে তার প্রতিধ্বনি হচ্ছে বারবার করে শোনা যায়। এটা হচ্ছে এর এক্সাম্পল। এটা হচ্ছে কারেন্ট রেডি।
তো দেখো প্রতিধ্বনির সাহায্যে কিভাবে আমরা হচ্ছে বিমানের উচ্চতা হচ্ছে নির্ণয় করব। দেখো প্রতিধ্বনির সাহায্যে বিমানের উচ্চতা নির্ণয়। প্রতিধ্বনির সাহায্যে বিমানের উচ্চতা নির্ণয়। ধরো এরকম একটা অবস্থানে একটা বিমান আছে, ওকে। এটা ধরো মাটি, আমাদের ভূমি, এরকম অবস্থানে আছে। অবস্থানে কোনো একটা বিমান আছে। এবারে এই অবস্থান থেকে একটা আওয়াজ করলে এখানে এসে হচ্ছে পড়ছে, ভূমি থেকে এসে পড়ছে। এবারে অবস্থান থেকে যখন এই বিমানটা বি অবস্থানে গেছে, তাহলে সেই শব্দ শুনতে পেয়েছে, ওকে। তাহলে অবস্থান থেকে যখন বি অবস্থানে গেছে, তাহলে এই শব্দটা হচ্ছে শুনতে পেয়েছে। তাহলে এখানে ধরে নিলাম আমি, সি অবস্থানে এটা ধরলাম, এটাকে বি অবস্থান ধরলাম। তাহলে অবস্থান থেকে বি অবস্থানে শব্দটা এসে আবার সি অবস্থানে গেছে। আর যখন আওয়াজ করেছে, যখন হচ্ছে বিমানটা আওয়াজ করেছে, তখন এই বিমানের আওয়াজ এখানে শুনতে পেয়েছে। আবার কিছুক্ষণ সময় পরে বিমানটা যখন এখানে এসছে, তখন তার প্রতিধ্বনিটা শুনতে পেরেছে। কত সময় লেগেছে? তাহলে থেকে সি অবস্থানে যেতে বিমানটা সময় লেগেছে হচ্ছে টাইম সময় লেগেছে, সময় লেগেছে। থেকে বি অবস্থানে যেতে বন্ধুটার বিমানটা হচ্ছে সময় লেগেছে। আর ইউ হচ্ছে বিমানটির প্রাথমিক বেগ। তাহলে বিমানটা যখন এখানে আছে, তার প্রাথমিক বেগ অবস্থান আছে, তখন তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ বেগ নিয়ে চলছে। তাহলে এখানেও যখন আছে, তখনও তার বেগ হচ্ছে ইউ। এবারে আমি বি অবস্থান থেকে এই এসির উপরে একটা হচ্ছে লম্ব টানলাম, এরকম। এটা তো উচ্চতা, এটা তো অ্যাকচুয়ালি মাপতে হবে, এইটাই আমাকে মাপতে হবে। তাহলে হচ্ছে এর নাম দিলাম হচ্ছে ডি। আর বিমানটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে এই দিকে যাচ্ছে। আর ওই শব্দ তরঙ্গটা কোন দিক থেকে কোন দিকে এসে থেকে বিতে এসছে, চিহ্নটা দিলাম। আর বি থেকে সি এর দিকে গেছে, ওকে। তাহলে এরকম ভাবে গেছে। এবারে দেখো, যদি এডি আমরা মাপি, এটা মাপি, তাহলে দেখো আমি কিছু একটা ধরে নিচ্ছি। এডি সমান সমান কি? এডি সমান সমান কি? এডি সমান সমান হাফ অফ এসি। এডি সমান সমান কি? এই এডি এইটা সমান সমান এই এসি এর হাফ, ওকে। এডি সমান সমান কি? এসি এর হাফ, ওকে। এবারে দেখো শব্দটা এখান থেকে গিয়ে এখানে এসছে, এখান থেকে গিয়ে আবার এখানে এসছে। তাহলে শব্দের বেগ কত? এখানে বেগ বলে দিয়েছে ইউ। আর এখান থেকে যেতে এখানে সময় লেগেছে হচ্ছে সেকেন্ড সময় লেগেছে, সেকেন্ড সময়। তাহলে ইউ, আর দেখো শব্দের বেগ ইউ, তাহলে বেগটা হচ্ছে ইউ। বেগ সমান সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। এটা তো আমরা জানি, এটা বেগ সমান সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। ধরো দেখো, এবারে বেগ তো ইউ, দূরত্বটা কত? এখান থেকে এখানে যেতে সময় লেগেছে এসি। আর সময় লেগেছে কত? সময় লেগেছে হচ্ছে সেকেন্ড। তাহলে হচ্ছে কত? এসি সমান সমান আমরা কি লিখতে পারি? ইউটি। তাহলে এসি জায়গায় আমি কত বসিয়ে দেবো? হাফ অফ ইউটি। তাহলে এডি সমান সমান কত? হাফ অফ ইউটি। এবারে দেখো শব্দটা এখান থেকে তো বিমানটা গেছে, এটা বিমানের হচ্ছে বেগ।
তাহলে এসি সমান সমান কত, হাফ অফ ইউটি। এবারে দেখো শব্দটা হচ্ছে এখান থেকে এখানে গেছে, এবার শব্দের বেগ আমাকে ধরে নিতে হবে, শব্দের বেগ ধরো ভি, ভিটা হচ্ছে শব্দের বেগ, শব্দের বেগ। আর বিটা ধরো এখান থেকে এসে এখানে পড়েছে, এখান থেকে গিয়ে আবার এখানে গেছে, তাহলে শব্দের বেগ ভি, ভি এটা সমান সমান দূরত্ব কত, দূরত্ব হচ্ছে এ বি সি। শব্দ ট্রাভেল করেছে কোথা থেকে, এ থেকে বিতে এসে, বি থেকে সিতে গেছে, শব্দ ট্রাভেল করেছে কত, এ বি সি। তাহলে এখানে আমি যদি বসাই, আর সময় লেগেছে কত, সেই টি একই সময় লেগেছে। এটা হচ্ছে প্লেন বা হেভি প্লেন বা হচ্ছে উড়োজাহাজ প্লেন। এই প্লেনের বেগ হচ্ছে কত, ভি। এই ইউ প্রথমে হচ্ছে ইউ বেগ নিয়ে চলছে, তো ইউ, আর অতিক্রম করেছে কত, এসি, আর তাদের সময় লেগেছে টি। তাহলে হচ্ছে এখান থেকে এদের রিলেশন থেকে এসি সমান সমান ইউটি আমরা বলে নিতে পারি। সেই রকম দূরত্ব সমান সমান এটা, আর বেগে এর বেগ সমান সমান, শব্দের বেগ হচ্ছে ভি, ভি সমান সমান এই দূরত্ব বাই হচ্ছে টি। দূরত্ব কত, এবিসি আমার বের করো, এবিসি এটা ইকুয়ালস টু ভি ইন্টু টি, ভি ইন্টু টি। এবারে আমি এটাকে কি লিখতে পারবো, কি লিখতে পারবো দেখো, তাহলে এই এবিসি সমান সমান এটা আমরা পেলাম। এবারে দেখো এবি, এবিটা কি, হাফ অফ এবিসি। এবি এটা কত, হাফ অফ কত, এবিসি। কারণ এবিটা কার সাথে হাফ, মানে এখান থেকে গিয়ে এখানে পড়েছে, তাহলে এই পুরো দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের হাফ। তাহলে ওই এবিসি, এবির জায়গায় কত বসাবো, হাফ অফ ভি ইন্টু টি বসিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। এবারে এটা আমি মুছে দিচ্ছি, দেখো তাহলে এবারে দেখো এই একটা, এটা কিন্তু এটা লম্ব, এটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটা থাকে সেটাকে অতিভুজ বলে। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ ডি বি এর কার সাথে কার সম্পর্ক, এদের তিনজনের মধ্যে সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক আছে, তিনটে বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে, কি কি, অতিভুজের স্কয়ার। অতিভুজটা এখানে কত, সমকোণের বিপরীত বাহু এ বি তার হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কয়ার, লম্ব মানে কত, বিডি তার হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার। ওকে, তাহলে আমাকে বের করতে হবে কত, বিডি, এই বিডির মানটা বের করতে হবে, এই বিডির মানটা বের করতে হবে। বিডিটা হচ্ছে তো অ্যাকচুয়ালি উচ্চতা, তাহলে বিডি তার হোল স্কয়ার এটা ইকুয়ালস টু এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। তাহলে বিডি সমান সমান রুট ওভার অফ এবি স্কয়ার মাইনাস এডি স্কয়ার। এবি সমান সমান কি বলে দিয়েছে, এবি সমান সমান হাফ অফ ভিটি, তাহলে রুট ওভার অফ হাফ অফ ভিটি মাইনাস এডি সমান সমান কি, এডি সমান সমান হাফ অফ ইউটি, এটা হাফ অফ ইউটি। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, হাফ আর টি কমন যাচ্ছে, তাহলে দুটো থেকে হাফ, তার হোল স্কয়ার, সরি হোল স্কয়ারটা দেওয়া হয়নি, তার হোল স্কয়ার দেওয়া হয়নি। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, হাফ অফ ইউটি তার হোল স্কয়ার, হাফ অফ ইউটি তার হোল স্কয়ার। তাহলে এই হাফ অফ টি আর এটাও হাফ অফ টি যদি কমন নিই, তাহলে হোল স্কয়ার পুরো বাইরে নিয়ে নিলে হাফ অফ টি হয়ে যাবে, রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে যদি এটা কার বেগ, এটা শব্দের বেগ আর এটা হচ্ছে প্লেনের বেগ, শব্দের বেগ আর প্লেনের বেগ যদি জানা থাকে, আর কত প্রতিধ্বনি শুনতে কত সময় লেগেছে সেটা যদি জানা থাকে, তাহলে আমি বলে দিতে পারবো প্লেনটা কত হাইটে যাচ্ছে। যদি শব্দের বেগ আর হচ্ছে প্লেনের মানে উড়ে যাওয়া বা প্লেনের বেগ যদি জানা থাকে, আর কত প্রতিধ্বনি যখন আওয়াজ করেছে এখানে গিয়ে এই প্রতিফলিত হয়ে প্রতিধ্বনি শুনতে কতক্ষণ সময় লেগেছে সেটা যদি জানা থাকে, তাহলে আমি বলে দিতে পারবো যে প্লেনটা কত উচ্চতায় আছে। এটা হচ্ছে তার সম্পর্ক। তাহলে মূল শব্দের প্রতিধ্বনি যদি জানা থাকে আর শব্দের বেগ যদি জানা থাকে আর হচ্ছে শব্দের বেগ যদি জানা থাকে আর উড়োজাহাজের প্লেনের বেগ যদি জানা থাকে, তাহলে আমি বলে দিতে পারবো যে প্লেনটা হচ্ছে, বিমানটা হচ্ছে কোথায় কত উচ্চতায় অবস্থিত। ওকে।
একটা নিউমেরিক্যাল বা হচ্ছে একটা উদাহরণ নেওয়া যাক। উদাহরণ দেখো, যে ধরো বায়ুতে শব্দের বেগ ধরো একটা বিমান 340 কিলোমিটার পার আওয়ার, ধরো বিমানটা এখানে আছে, এখান থেকে 340 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, সামনের দিকে যাচ্ছে, এদিকে এগোচ্ছে। আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে বিমান চালক বন্দুক ছোড়ার 4 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। মানে এখানে ধরো হচ্ছে ভূপৃষ্ঠ, এখান থেকে যাচ্ছিল, তাহলে এখানে প্রতিফলিত হয়ে এখান থেকে শুনতে, মানে প্রতিফলিত হয়ে এখানে গিয়ে শুনতে, এখান থেকে এখানে আসতে 4 সেকেন্ড সময় লেগেছে। আর প্রতিফলিত হয়ে এখান থেকে শুনতে কত সেকেন্ড সময় লেগেছে? 4 সেকেন্ড সময় লেগেছে। ওকে, বিমানটির উচ্চতা কত নির্ণয় করতে বলেছে, আর শব্দের বেগ কত বলে দেওয়া আছে? শব্দের বেগ বলে দেওয়া আছে 350 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ কত বলে দেওয়া আছে, মানে ভি সমান কত বলে দেওয়া আছে? 350 মিটার পার সেকেন্ড। ওকে, আর কি বলে দেওয়া আছে? আর বিমানের বেগ বলে দেওয়া আছে, বিমানের বেগটা ইউ ধরেছিলাম, সেটা কত বলে দেওয়া আছে? 340 মিটার পার সেকেন্ড। আর টাইম বলে দেওয়া আছে কত? 4 সেকেন্ড। তাহলে আমরা এই উচ্চতাটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে বিমানের উচ্চতা, এটা তো সমান সমান আমরা জানা আছে কি, হাফ অফ টি ইন্টু রুট ওভার অফ শব্দের বেগ মাইনাস হচ্ছে বিমানের বেগ। তাহলে এই জায়গায় বসিয়ে দাও, হাফ অফ টি এর মান কত? টি এর মান 4, রুট ওভার অফ এর মান কত? 5 এর ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 350 তার হোল স্কোয়ার মাইনাস 340 তার হোল স্কোয়ার। এটা তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করে নিতে পারবো এত মিটার পার সেকেন্ড। আর এটা এটা তো আমি করলাম, এটা কিলোমিটার পার আওয়ার বলে দেওয়া আছে, সেটা আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। 340, এটা কিলোমিটার পার আওয়ার বলে দেওয়া আছে, আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি ক্যালকুলেট করি, 340 ইন্টু 1000 আর ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 3600 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। আচ্ছা, 17 দুগুণে 34, 9 দুগুণে 18, তৃতীয় করলে কত হবে? 5 দুগুণে 10, আচ্ছা 9 দিয়ে গেলে 360, 340 কেন লিখেছি? ও একটি বিমান 360 হবে, এটা সরি, এটা ভুলে গেছি, 360। আচ্ছা, তাহলে 36 কেটে গেল, আর 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 500, 100। তাহলে এটা যদি 100 হয়, এটা শব্দের বেগ 350 ঠিকই আছে, আর এটা কত হবে? 100 মিটার পার সেকেন্ড। 100, এটা কত? 100 মিটার পার সেকেন্ড যদি থাকে, তাহলে এই জায়গায় বসিয়ে দেবো, ডাইরেক্ট বসিয়ে দিলে হচ্ছে 4, তাহলে কত হলো? 2, 350 স্কোয়ার মাইনাস হচ্ছে, তাহলে এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র পড়ে যায়, দেখো, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র 350 মাইনাস হচ্ছে 100, আর 350 প্লাস 100, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু রুট ওভার অফ 350 থেকে এটা বাদ দিলে কত হবে? এটা হচ্ছে 450, বসিয়ে দিলাম, এটা কত হবে? 250। তাহলে কত হচ্ছে? 250 ইন্টু 450, এটা অ্যাপ্রক্সিমেটলি তোমার আসবে, অ্যাপ্রক্সিমেটলি ধরো 670, 0.8 এত মিটারের কাছাকাছি, 670.8 এর মিটারের কাছাকাছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা কাছাকাছি। তাহলে আমি দুজনার মানে
বিমানের বেগ আর হচ্ছে শব্দের বেগ বলে দেওয়া থাকলে আমি এখান থেকে বিমানের উচ্চতা হচ্ছে আমরা বের করতে পারবো। ওকে, তাহলে এবারে হচ্ছে দেখো মিউজিক্যাল সাউন্ড আর নয়েজ, এটা হচ্ছে আমরা দেখব নয়েজ জিনিসটা কি। সুরযুক্ত শব্দ, সুরযুক্ত শব্দ জিনিসটা কি? যে সকল শব্দ ছনকের নিয়মিত এবং পর্যায়বৃত্ত দীর্ঘস্থায়ী এবং নির্বিচ্ছিন্ন কম্পনের ফলে যে শব্দের সৃষ্টি হয়। মানেটা কি? মানেটা হচ্ছে যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে সেই শব্দটাকে বলা হয় হচ্ছে সুরযুক্ত শব্দ। যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে সেই শব্দটাকে বলা হচ্ছে সুরযুক্ত শব্দ। যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে না সেটাকে বলা হয় হচ্ছে সুরবর্জিত শব্দ। সুরযুক্ত শব্দের উদাহরণ কি? সুরযুক্ত শব্দের উদাহরণ হলো গিটারের শব্দ, তারপরে হচ্ছে তবলার শব্দ, বাঁশির শব্দ, সেগুলো হচ্ছে সুরযুক্ত শব্দ। বেহালা শব্দ, সেগুলো সুরযুক্ত শব্দ। আর সুরবর্জিত শব্দ গাড়ি ঘোড়ার আওয়াজ, তারপরে হচ্ছে কলকারখানার আওয়াজ, যে শব্দ আমাদের শুনতে ভালো লাগে না সেগুলোকে সুরবর্জিত শব্দ বলে। এবার হচ্ছে সুর আর স্বরের মধ্যে পার্থক্য। সুর কাকে বলবো? সুর, সুর আমরা কাদের বলবো? সুর হচ্ছে যে শব্দ একটি মাত্র কম্পাঙ্ক যুক্ত। মানেটা কি? যে শব্দ এইরকম একটা মাত্র কম্পাঙ্ক যুক্ত তাদেরকে সুর বলে। যেমন তবলায় একবার মারা, সেটা সুর। ফুক করে একবার হারমোনিয়ামের একটা টিপে দেওয়া, একটা হচ্ছে কোনো কিছু প্রেস করা, সেগুলো হচ্ছে সুর বর্জিত, সুর শব্দ, সুর, এটাকে সুর বলে। একটা কম্পাঙ্ক বিশিষ্ট কোনো শব্দকে, একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলা হয়। আর এক বা একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ নিয়ে গঠিত কে স্বর বলে। স্বর কাকে বলে? এক বা একাধিক সুর নিয়ে গঠিত শব্দকে বলা হয় হচ্ছে স্বর। স্বর আমরা কাকে বলবো? এক বা একাধিক কম্পাঙ্ক, একের অধিক কম্পাঙ্ক নিয়ে গঠিত শব্দকে বলা হয় হচ্ছে স্বর। এক বা একাধিক সুর নিয়ে গঠিত শব্দকে বলা হয় স্বর। যেমন হচ্ছে তবলা, বাঁশি সবকিছুকে যদি একসাথে বাজানো হয় সেটাকে বলা হয় হচ্ছে স্বর। আর সুর কাকে বলবো? একটা মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হয় হচ্ছে সুর। ওকে, এদের মধ্যে একটা জিনিস আমরা হচ্ছে পড়বো, মূল সুর আমরা কাদের বলবো? মূল সুর আমরা কাদের বলবো? যে সকল স্বরগুলোর মধ্যে যেটার কম্পাঙ্ক সব থেকে কম। স্বরের মধ্যে কি কি থাকে? অনেক রকমের কম্পাঙ্ক থাকে। ধরো একসাথে হচ্ছে কি বাজছে? বাঁশি বাজছে, তবলা বাজছে, গিটার বাজছে। তো হচ্ছে এই তিনটের মধ্যে যার কম্পাঙ্ক, মানে যেটা সব থেকে আস্তে বাজছে, যে সুরের কম্পাঙ্ক, যে স্বরের কম্পাঙ্ক সব থেকে কম, সেটাকে বলা হয় হচ্ছে মূল সুর। তাহলে মূল সুর কাদের বলবো? ধরো যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম, যে সুর মানে স্বরে উপস্থিত, এগুলো নিয়ে পুরোটা নিয়ে হচ্ছে স্বর। তো তাহলে স্বরে উপস্থিত যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম তাকে বলা হয় হচ্ছে মূল সুর। তাকে কি বলে? মূল সুর। আচ্ছা, মূল সুরটা গেল। মূল সুর তাহলে যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম স্বরে অবস্থিত, স্বর মানে কি? অনেক রকম কম্পাঙ্ক নিয়ে গঠিত সুরকে বলা হয় স্বর। তাহলে যে স্বরে উপস্থিত সুরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক সব থেকে কম সেটাকে বলা হয় হচ্ছে মূল সুর। ওকে, গেল। উপসুর কাদের বলবো? উপসুর কাদের বলবো? উপসুর কাদের বলবো? স্বরে উপস্থিত সুরগুলোর মধ্যে যে সুরগুলোর কম্পাঙ্ক মূল সুরের থেকে বেশি তাদেরকে বলা হয় হচ্ছে উপসুর। উপসুর কাকে বলি? যে স্বরে উপস্থিত সুরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক এই মূল সুরের থেকে বেশি তাদেরকে বলা হয় হচ্ছে ওই মূল সুরের উপসুর বলে। কি বলে? মূল সুরের উপসুর বলে। সমমেল কাদের বলে? সমমেল কাকে বলে? সমমেলটা হচ্ছে
স্বরে উপস্থিত, কোথায় উপস্থিত? স্বরে উপস্থিত সুরগুলোর মধ্যে যে সুরটার কম্পাঙ্ক মূল সুরের, এই যে মূল সুর, এই মূল সুরের সরল গুণিতক তাকে বলা হয় হচ্ছে সমমেল। সমমেল কাদের বলবো? মূল এই স্বরে উপস্থিত সুরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক তাকে বলা হয় হচ্ছে ওই মূল সুরের সমমেল। একটু ওয়েট করো। তো সমমেল কাকে বলবো? যে এই স্বরে উপস্থিত সুরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক সুরগুলোর সরল গুণিতক, মূল সুরের সরল গুণিতক তাদেরকে বলা হয় হচ্ছে সমমেল। আচ্ছা, আরেকটা কি আছে? আরেকটা আছে কি আছে? অষ্টক। অষ্টক কাকে বলে? অষ্টক জিনিসটা কি? এই মূল সুরে এই কোথায় উপস্থিত? স্বরে উপস্থিত। স্বরে উপস্থিত সুরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক এই মূল সুরের ডবল, মূল সুরের দ্বিগুণ, তাকে ওই দ্বিগুণকে বলা হয় মূল সুরের অষ্টক। তাহলে আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো 60 কম্পাঙ্কগুলো দেওয়া আছে, 60 হার্জ, 72, 120, 180, আর কি কি দেওয়া আছে? 60, 72, আর এটা 90, 90টা এখানে দেয়, 90, 120, 180। এই সুরগুলোর মধ্যে কোনগুলো কি সেটা আমরা এখানে কল্পনা করবো। দেখো, মূল সুর কোনটা? যে সুরের কম্পাঙ্ক, আমি এই সবগুলোকে নিয়ে কি একটা স্বর, তাহলে এই স্বরগুলোর মধ্যে যে সুরের কম্পাঙ্ক সব থেকে বেশি, এই 60, এটাকে বলা হয় হচ্ছে মূল সুর। ওকে, আচ্ছা, আর মূল সুর। উপসুর কাদের বলবো? উপসুর, তাহলে 72, 90, 120, 180 এগুলোকে বলা হয় হচ্ছে উপসুর। উপসুর, ওকে, এগুলোকে সবগুলোকে বলা হয় উপসুর। সমমেল কাদের বলবো? সমমেলটা হচ্ছে এর সরল গুণিতক, এই মূল সুরের সরল গুণিতক। তাহলে সরল গুণিতকগুলো কি কি? 60-এর সরল গুণিতক, 60-এর সাথে 2 গুণ করো, 2 গুণ করলে কত হবে? 180, 120, তাহলে কত হচ্ছে? 120, 180, 120, 180 হচ্ছে, এটা হচ্ছে সমমেল। কার সমমেল? 60-এর সমমেল। 60 হার যে ইয়েটা আছে সেটা হচ্ছে যে মূল সুরটা আছে, সেই মূল সুরের সমমেল হচ্ছে 120 আর 180। আচ্ছা, আর কি পড়ে আছে? অষ্টক। অষ্টক জিনিসটা কি? অষ্টকটা হচ্ছে কি বলেছে? যে মূল সুরের ডবল, মূল সুরের দ্বিগুণ, মূল সুরের দ্বিগুণ। তাহলে মূল সুর এখানে কত? 60, 60-এর দ্বিগুণ কত? 120, তাহলে 120টা হলো অষ্টক। 120টা কি? 120 হলো 60 কম্পাঙ্কের অষ্টক, 60-এর অষ্টক, 60-এর অষ্টক। 120টা কি? 60-এর অষ্টক। তাহলে 60-এর অষ্টক, 60-এর অষ্টকটা কি? 120। তাহলে এখান থেকে আমরা এইগুলোকে আমরা আলাদা আলাদা করতে পারবো, কোনটাকে সমমেল বলে, কোনটাকে মূল সুর বলে, কোনটাকে অষ্টক বলে, এখান থেকে আমরা আলাদা আলাদা করতে পারবো। এবারে তোমাদের একটা জিনিস বলি, যে মিউজিক্যাল যে সাউন্ডগুলো থাকে, সেই সাউন্ডের কারোর লাউডনেস অনেক বেশি, কারোর লাউডনেস অনেক কম, কারোর পিচ মানে তীক্ষ্ণতা অনেক বেশি, কারোর তীক্ষ্ণতা অনেক কম, কারোর কোয়ালিটি খুব সুন্দর, কারোর কোয়ালিটি খুব কম। সেই জিনিসগুলো কাকে বলে, কি জিনিস, সেটা আমরা এখানে পড়ব। তো দেখো, প্রাবল্য বা লাউডনেস কাকে বলে?
লাউডনেস জিনিসটা কি? লাউডনেস জিনিসটা হচ্ছে শব্দ হচ্ছে কতটা জোরালোভাবে আমাদের কানে এসে পৌঁছায়, কতটা জোরালোভাবে। জোরালো কথার মানে কি? শব্দটা কি একটা শক্তি, তাহলে কতটা জোরালোভাবে, কতটা বেশিভাবে আমাদের কানে এসে পৌঁছায় সেটা হচ্ছে শব্দের প্রাবল্য, সেটাকে লাউডনেস বলে। মানে কতটা বেশি, এর এনার্জি কতটা বেশি, কতটা তীক্ষ্ণ, কতটা এনার্জি নিয়ে হচ্ছে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, সেটাকে শব্দের প্রাবল্য বলে। আচ্ছা, ইন্টেন্সিটি বা তীব্রতা, তীব্রতা কাকে বলে? ইন্টেন্সিটি জিনিসটা কি বা তীব্রতা জিনিসটা কি? তীব্রতা হচ্ছে, ধরো কোনো একটা শব্দ, এখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে, আর এখানে ধরো একটা রেখেছিস, পাইপ টাইপের কিছু একটা জিনিস রেখেছি, তাহলে শব্দটা এখান থেকে এর মধ্যে দিয়ে বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবারে এর মধ্যে দিয়ে তো বেরোচ্ছে এরকম করে, এরকমভাবে বেরোচ্ছে। প্রতি সেকেন্ডে এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বেরোচ্ছে তো, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যতটা পরিমাণ শব্দ বের হয় সেটাকে বলা হয় হচ্ছে ওই শব্দের ইন্টেন্সিটি আমরা কাদের বলবো? যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে শব্দ শক্তি বের হয়, যে শব্দ বের হয় সেটাকে ওই শব্দের ইন্টেন্সিটি বা তীব্রতা বলা হয়। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে মানে এই এতটা পরিমাণ হচ্ছে শব্দ দিয়ে বেরোচ্ছে তো, তাহলে কোনো শব্দ এর মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটা পরিমাণ শব্দ বের হয় তার ইন্টেন্সিটি ততটা। যত কম বেরোবে তার ইন্টেন্সিটি তত কম, যত বেশি বেরোবে তার ইন্টেন্সিটি তত বেশি। আর ইন্টেন্সিটি যত বেশি হবে তার প্রাবল্য তত বেশি হবে। প্রাবল্যের সাথে ইন্টেন্সিটি দূরত্ব। শনক থেকে শ্রোতার দূরত্ব, ধরো কোনো একটা এই জায়গায় ধরো হচ্ছে, এই জায়গায় ধরো যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেটাকে কি বলে? শনক বলে। শব্দ ধরো এখান থেকে উৎপন্ন হচ্ছে, এবারে এই শনক আর এখানে প্রতিফলিত হয়, এখানে প্রতিফলিত হতে আমাদের কানে আসে, এখানে যদি কোনো লোক থাকে সেই লোকটা আমরা দেখতে পাই। এবারে দেখো এবারে এই শব্দটা, এই শনক থেকে শ্রোতার দূরত্ব যত বেশি হবে, এখান থেকে যত সরে যাবে তত শব্দটা আমরা কম শুনতে পাবো। শনক থেকে শ্রোতার দূরত্ব যত কম হবে তত লাউডনেস এবং ইন্টেন্সিটি বা তীব্রতা, লাউডনেস অনেক বেশি হবে। যত দূরে সরে যাবে তত লাউডনেস কমে যাবে। তাহলে শ্রোতা থেকে শব্দের দূরত্ব যত বেশি হবে তত হচ্ছে শব্দের প্রাবল্য বা লাউডনেস তত কমে যাবে। তাহলে কি হবে? শ্রোতা থেকে শব্দের দূরত্ব যদি সরে যায়, যত বেশি হবে তত লাউডনেস কমে যাবে বা প্রাবল্য কমে যাবে। তাহলে এর সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। শ্রোতার দূরত্বের সাথে প্রাবল্যের ব্যস্তানুপাতিক। শ্রোতা থেকে শব্দের দূরত্ব যত বেশি হবে তার ইন্টেন্সিটি, তীব্রতা তো ওর উপর ডিপেন্ড করে না। তীব্রতা তো কতটা পরিমাণ হচ্ছে একটা জায়গা থেকে শব্দ বেরোচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে, তাকে তীব্রতা বললে তো প্রাবল্য তত কমে যাবে। তীক্ষ্ণতা আমরা কাদের বলবো? তীক্ষ্ণতা বা পিচ। দেখবে যে হচ্ছে কিছু কিছু শব্দ উৎস মানে জোরালোভাবে হচ্ছে, মোটাভাবে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, অনেক শব্দ হালকাভাবে বা খুব পিনলি আমাদের কানে এসে পৌঁছাচ্ছে। তো সেই জিনিসটা কি? ওটা ধরো যে শব্দটা বেশি ভাইব্রেট করে, এক সেকেন্ডে যার কম্পাঙ্ক অনেক বেশি তার তীক্ষ্ণতা অনেক বেশি, যার কম্পাঙ্ক অনেক কম তার তীক্ষ্ণতা অনেক কম। মানে যে শব্দ হচ্ছে এই যত বেশি ভাইব্রেট করবে তত তার ইন্টেন্সিটি বা তীক্ষ্ণতা, পিচ তত হচ্ছে কম হবে। যত বেশি ভাইব্রেট করবে তত তার পিচ তত বেশি হবে, তীক্ষ্ণতা তত বেশি হবে। যত কম ভাইব্রেট করবে তত তার পিচ তত হচ্ছে কম হবে। যত বেশি ভাইব্রেট করবে তীক্ষ্ণতা তত বেশি হবে। ওকে। গুণ বা জাতি কোনো একটা শব্দ, ধরো যে বৈশিষ্ট্যের জন্য কোনো একটা শব্দ
একই প্রাবল্য, লাউডনেস একই, দুটো শব্দ একসাথে উৎপন্ন হচ্ছে, লাউডনেস একই, কিন্তু আলাদা আলাদাভাবে আমরা তাদের চিনতে পারছি এবং কোনটা সুন্দর, কোনটা বেশি আমাদের ভালো লাগছে এবং কোনটা কম ভালো লাগছে তার উপর ডিপেন্ড করে, যে হচ্ছে তার গুণ বা জাতি বা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে আমাদের ধরো বাঁশির শব্দ আমাদের খুব ভালো লাগে, তারপরে হচ্ছে তবলা শব্দও ভালো লাগে, কিন্তু কিছু কিছু লোক আছে তাদের তবলা শব্দ ভালো নাও লাগতে পারে। তো হচ্ছে কার কার শব্দটা বেশি, যেমন হচ্ছে গিটারের শব্দ সবারই ভালো লাগে, কিন্তু মানুষ যদি চেঁচায় তার শব্দ তো একদম, মানুষ চেঁচানোর কথা দূরে যাক, যদি হচ্ছে কোনো কলকারখানার ধোঁয়া বা কোনো গাড়ির ধোঁয়া বলছি, কোনো কলকারখানার শব্দ বা গাড়ির শব্দ যদি হচ্ছে হয়, তো প্রাবল্য প্রাবল্য, আর যদি হচ্ছে একই সাথে বাজাচ্ছি, ধরো একটা তবলা বাজাচ্ছি, একটা হচ্ছে গিটার বাজাচ্ছি, তো একই রকম প্রাবল্য, লাউডনেস একই, কিন্তু দুটোকে আলাদাভাবে শোনা যাচ্ছে এবং হচ্ছে কারো কোনো একটাকে ভালো লাগছে, কোনো একটাকে অতটা ভালো লাগছে না। তো এটাকেই হচ্ছে কোয়ালিটি বা জাতি বলা হয়। শব্দকে আলাদা আলাদাভাবে হচ্ছে চেনা যায়, এটাকে জাতি বলা হয়, শব্দ বা জাতি। সুরযুক্ত শব্দ দূষণ আমরা কাকে বলবো? এই যে শব্দের প্রাবল্য আর তীব্রতা, এই জিনিসগুলো যখন হচ্ছে খুব লাউডনেস অনেক বেশি হয়ে যায়, তো তখন হচ্ছে কি হয়, বাতাসের সাথে মিশে যায়, প্রত্যেকটা শব্দ তো বাতাসের সাথে মিশে যায়, আমরা যখন কথা বলি বাতাসের সাথে তো মিশে যাচ্ছে, এবং তীব্রতা যত বেশি হয়, প্রাবল্য যত বেশি হয়, বাতাসের সাথে মিশে গিয়ে শব্দটা হচ্ছে দূষণ ঘটায়। দূষণ ঘটার মানে কি, ধরো যে সকল শব্দ শুনলে আমাদের শরীরে অস্বস্তিকর একটা, মস্তিষ্কে অস্বস্তিকর মনে হয়, যে শব্দ শুনতে শুনতে কী হয়, আমাদের অস্বস্তিকর মনে হয়, তাহলে বলা হয় যে হচ্ছে শব্দ দূষণ হয়েছে। যেমন হচ্ছে মোটর গাড়ির শব্দ বা গাড়ির শব্দ যদি হচ্ছে বাতাসের সাথে মিশে যায়, তাহলে সেই শব্দ বাতাসের সাথে মিশে গিয়ে আমাদের কানে এসে তো পৌঁছায়, ফলে সেই শব্দ শুনতে আমাদের অস্বস্তিকর বলে মনে হয়। তো তখনই বলা হয় যে বা শব্দ দূষণ হয়েছে। তো সেই শব্দের তীব্রতাটা কত হওয়া দরকার? শব্দের একক হচ্ছে বেল বা ডেসিবেল। বেল বা ডেসিবেল দিয়ে মাপা হয়। ডেসিবেল দিয়ে মাপা হয়। এই বেল আর ডেসিবেলের মধ্যে একটা সম্পর্ক আছে, কি, এক বেল সমান সমান হচ্ছে 10 ডেসিবেল। বেল আর ডেসিবেলের মধ্যে একটা সম্পর্ক আছে, কি, এক বেল সমান সমান 10 ডেসিবেল। তাহলে শব্দের একক কি, বেল আর ডেসিবেল। তো বেল আর ডেসিবেলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এক বেল সমান সমান হচ্ছে 10 ডেসিবেল। তো যে শব্দের যে এই যে ক্ষতিকর প্রভাব, এই ক্ষতিকর প্রভাবটা হচ্ছে শব্দের লাউডনেস বা প্রাবল্যের উপর ডিপেন্ড করে। যে শব্দের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলে দিয়েছে যে 45 ডেসিবেল কোনো শব্দের নিরাপত্তা হচ্ছে, ওই লাউডনেস যদি হচ্ছে 45 ডেসিবেল থাকে, প্রাবল্য যদি হচ্ছে 45 ডেসিবেল থাকে, আর ইন্টেন্সিটি যদি হচ্ছে 65 ডেসিবেল হয়, আর লাউডনেস যদি হচ্ছে 45 ডেসিবেল হয়, তাহলে সেই শব্দ আমাদের শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। কিন্তু এই 45 ডেসিবেলের বেশি হলে বা এই 65 ডেসিবেলের বেশি হলে সেই শব্দ আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতি করে। এবং শব্দ দূষণের ফলে আমাদের কি কি হতে পারে, শারীরিক এবং মানসিকভাবে হচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং হচ্ছে এমনকি জীবনও চলে যেতে পারে। তারপর হচ্ছে আর কি হয়, স্নায়বিক রোগ হয়, শ্বাসকষ্ট দেখা দেয়, এবং হচ্ছে শরীরের শব্দ দূষণের পরে স্নায়বিক রোগ দেখা দেয়, মাথা ধরে যায়, এগুলো হয়, উচ্চ রক্তচাপ দেখা দেয় শব্দ দূষণের ফলে, এমনকি মানসিক বিকৃতিও দেখা দিতে পারে। ওকে, এই শব্দ দূষণ কমাতে গেলে আমাদের কি কি প্রয়োজন? শব্দ দূষণ কমাতে গেলে আমাদের এই কলকারখানা বা গাড়িতে হর্ন দেওয়া, সেগুলো হচ্ছে অল্প পরিমাণে করতে হবে। তারপরে হচ্ছে গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, যাতে হচ্ছে শব্দটাকে রোধ করতে গেলে, শব্দ দূষণ রোধ করতে গেলে। এবং যে কোনো বিয়ে বাড়িতে
মাইক বাজানো হচ্ছে কম করতে হবে। একাধিক হচ্ছে শব্দ দূষণের ফলে এবং অনেকক্ষণ যদি ধরে আমরা হচ্ছে হেডফোন দিয়ে গান শুনি, আবার অনেকে দেখা যায় যে হোম থিয়েটার বা হচ্ছে যেসব ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে সেগুলোতে গান শুনলে আমাদের যেন বিরক্তিকর মনে হয়। তো কম ডেসিবেলের মধ্যে ধরো হচ্ছে আমরা 45 বা হচ্ছে 40 ডেসিবেলের মধ্যে হচ্ছে আমরা গান শুনি, তাও হচ্ছে আমাদের বিরক্তিকর মনে হয়। তাহলে 65 বা 70-80 ডেসিবেল বা 140-50 ডেসিবেলের মোটামুটি আওয়াজ হলে সেই ডেসিবেল কি হয়, সেই আওয়াজটা কি করে আমাদের শরীরের উপর প্রচুরভাবে ইফেক্ট পড়ে। তো সেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, যেটা হচ্ছে সব শব্দর বলা হয়নি কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক হচ্ছে 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয়, 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয়, মানে 1 সেকেন্ডে কোনো বস্তু, ধরো এখানে একটা পেন্ডুলাম আছে, এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে যাওয়া, সেটাকে দোলন বলে। তো পূর্ণ দোলন বলে। তো এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে, তাহলে যে পথ অতিক্রম করে সেটাকে পূর্ণ দোলন বলে। আর দোলন কাল কাকে বলে? যেতে এই একবার পূর্ণ দোলন করতে যে সময় লাগে সেটাকে দোলন কাল বলে। এবারে এই কম্পাঙ্ক কাকে বলে? এই 1 সেকেন্ডে যতবার হচ্ছে পূর্ণ দোলন করে, 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয় তাকে হচ্ছে কম্পাঙ্ক বলে। ওকে, 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হয় তাকে হচ্ছে কম্পাঙ্ক বলে। এই কম্পাঙ্ককে আমরা এন দ্বারা নোট করি, n = 1/t। কি করে হয়েছে? ধরো হচ্ছে এই পূর্ণদোলন হতে 1 সেকেন্ডে একবার পূর্ণদোলন হতে টি সময় লেগেছে, তাহলে একবার টি সময়ে একবার পূর্ণদোলন হয়েছে, তাহলে 1 সেকেন্ডে কতবার পূর্ণদোলন হয়েছে? 1/t। 1 সেকেন্ডে টি কতবার পূর্ণদোলন হয়েছে? এতবার। তাহলে এইটা হচ্ছে এনের সাথে সমান। এবারে এটাকে আমরা হচ্ছে কি দ্বারা, মানে এর একক ইউনিটটাকে আমরা কি দ্বারা নোট করব? এই ইউনিটটাকে বলা হয় হচ্ছে, দেখো একবার এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে আসছে, তাহলে 1 সেকেন্ডে কতবার এই সাইকেল, মানে একটা সার্কেল টাইপের হচ্ছে না, তো এটাকে সাইকেল বলে। এখান থেকে এখানে আসে, আবার এখান থেকে গিয়ে এখানে আসে, এটাকে একটা সাইকেল বলে। ওই সাইকেল হচ্ছে কতবার হয়? 1 সেকেন্ডে যতবার হয়, মানে সাইকেল পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে যতবার হয়, যতটা সাইকেল হয় সেটাকে কি বলে? কম্পাঙ্ক বলে। আর সাইকেল পার সেকেন্ডকে আমরা কি দ্বারা নোট করি? এটাকে হার্টজ দ্বারা নোট করি। ওকে, এটা হচ্ছে কম্পাঙ্ক গেল। আচ্ছা, আমরা এর নিয়ে ওই ভি ইকুয়ালস টু এল ল্যামডা, এটা নিয়ে একটা নিউমেরিক্যাল দেখে হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করব। তো হচ্ছে দেখো, বায়ুতে শব্দের বেগ বলে দেওয়া হচ্ছে, ধরো ভি এর মান বলে দেওয়া হচ্ছে কত? 340 মিটার পার সেকেন্ড। ওকে, আর কি বলে দিয়েছে? কম্পাঙ্ক বলে দেওয়া আছে। কম্পাঙ্কটা কত? এনটা বলে দেওয়া আছে কত? 570। আর কি বলে দেওয়া আছে? 180টি পূর্ণ কম্পনে শব্দ কতবার যাবে, কত দূর যাবে। তাহলে ল্যামডা মান বের করতে বলেছে। 180টি পূর্ণ কম্পনে, এতটি পূর্ণ কম্পনে শব্দ ল্যামডাটা দূরত্ব বের করতে বলেছে যে কতবার যাবে। তাহলে আমি যদি এখানে এটা দেখি, 570, তো হ্যাঁ, তো আমি দেখি 180টি পূর্ণ কম্পনে কতবার যাবে। আমি দেখি যে আগে হচ্ছে এখানে এই ল্যামডার মান, এখান থেকে আমি বের করবো যে ল্যামডার মানটা কত। তাহলে ল্যামডা ইকুয়ালস টু আমরা কি জানি যে v/n। তাহলে ভি কত পেয়েছি আমি? 340, আর এন কত পেয়েছি? 570, এটা পেয়েছি। শূন্য শূন্য কেটে গেল, আর কত দিয়ে কাটবে?
সেটাই হলো। আচ্ছা, এবারে ধরি একবার যাই, একবার হচ্ছে পূর্ণকম্পনে কত দূর যায়, এত দূর যায়, তাহলে হচ্ছে 180টা পূর্ণকম্পনে কত দূর যাবে, 180টা পূর্ণকম্পনে কত দূর যাবে, 34/57 ইন্টু 180, এরকম হবে তো। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাস হচ্ছে আজকের এই পর্যন্ত থাক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন চ্যাপ্টার নতুন কিছু নিয়ে। যদি শব্দ নিয়ে কারোর কোনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও। আর পরের হচ্ছে চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার নতুন নতুন জিনিস নিয়ে আবার হচ্ছে পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।